যেটি নিয়ে এখন আলোচনা চলছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি এবং সেখানে আপনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনি মনোনয়ন পাননি। যারা পেলেন তারা কি বিবেচনায়, মানে দল তাদের কি বিবেচনায় মনোনয়ন দিল, আর যারা পেলেন না আপনাদের মতো তারা আসলে কেন বাদ পড়লেন, এটির আসলে কোনো ব্যাখ্যা আছে? এখানে ব্যাপার হচ্ছে কি যে নমিনেশন বোর্ডে আমরা নিজেরাই বলেছি যে হচ্ছে এই পার্সন টু পার্সন নমিনেশন সাক্ষাৎকার দেওয়া অনেক সময় সাপেক্ষ ওনাদের জন্য। এই জন্য আমরা ওনাদের কাছে দায়িত্ব দিয়ে আমরা চলে আসছি। এখন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ওনারা কিসের বিবেচনায় কাকে করলেন আর কি বিবেচনায় বাদ দিলেন আমাকে, এইটা খুবই ডিফিকাল্ট। আমি একজন সামান্য পার্টির সমর্থক হয়ে কি কর্মী হয়ে এই জিনিসটা বর্ণনা করা, এটা ওনাদের কাউকে, যেমন রিজভী আহমেদের অনেক বক্তৃতা বিবৃতি আমি শুনছি যে কন্ট্রিবিউশন দলে জেল জুলুম আন্দোলনে অংশগ্রহণ এই সবগুলি বিবেচনা করেই করবেন। তো সেটা নিয়ে তো এখন আমার চেয়ে যারা নির্বাচিত হয়েছেন, যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই আমার চেয়ে বেশি, তাদের মামলার সংখ্যাও নিশ্চয়ই বেশি, তাদের জেল খাটার মেয়াদও নিশ্চয়ই আমার চেয়ে বেশি, এবং আমি যে স্ট্রাগল কষ্ট 80-র দশক থেকে অদ্যাবধি করে আসছি, এই কষ্টের চেয়ে নিশ্চয়ই তাদের কষ্টটা অনেক বেশি। সেই বিবেচনা হয়তো ওনাদেরকে করেছেন। আর আমার কষ্টটা যেহেতু খুব সীমিত, খুব কম, এই জন্য হয়তো তাদের চেয়ে আমি অযোগ্য, সেই কারণে হয়তো আমাকে করেননি। এটাই আমাকে ধরে নিতে হবে। এটাই আপনি ধরে নিচ্ছেন। কিন্তু ধরেন কিছু কিছু মনোনয়ন নিয়ে বেশ কথা উঠছে, যেমন গোপালগঞ্জের সুবর্ণা শিকদার, তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। যদিও তিনি পরবর্তীতে বলেছেন এটি নাকি তার অসম্মতিতে হয়েছে, তিনি এটার প্রতিবাদও করেছিলেন, কিন্তু তাকে বিভিন্ন কর্মসূচিতে তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং তার যারা সহকর্মী আছেন আওয়ামী লীগের, তারা বলছেন যে তিনি দল থেকে অব্যাহতি নেন নাই বা পদত্যাগ করেন নাই। তাকে আসলে কোন বিবেচনায় দেয়া হলো? মানে কষ্ট করেছেন, জেল খেটেছেন, স্ট্রাগল করেছেন, আপনি বলছিলেন তিনি তো আওয়ামী লীগ থেকে আসলেন, কি বিবেচনায় জানতে পারেন? উনি আওয়ামী লীগ থেকে আসলেও ওনাদের সাথে ওই সম্প্রদায়ের সাথে, মতুয়া সম্প্রদায়, সম্ভবত হিন্দুদের ভিতরে, হিন্দু সম্প্রদায়ের ভিতরে দুটো সম্প্রদায় আছে, তো সেই সম্প্রদায়কে দিয়ে হয়তো নীতি নির্ধারকরা নির্বাচনী মাঠে তাদের আনুগত্য পেয়েছে, কি সমর্থন পেয়েছে, সেটা ঋণ পরিশোধ করছে হয়তো, বা এইভাবে হয়তো উনি পেয়েছেন। মানে সেই সম্প্রদায়ের বিএনপি কেউ করে না, বিএনপির কেউ সেই সম্প্রদায়ের মধ্যে নাই? আমি আমার হিসাবে যেটা বুঝছি যে আমি জামাতের রোশানলে পড়ে আছি, এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জামাত হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিএনপির যে কমিটি গুলো আছে এর ভিতরে তারা প্রভাবিত, এবং তাদের ভোটই তারা করে সারা জীবনে। এরকম ব্যক্তিবর্গকে কমিটিতে রাখা হয়েছে, সংগঠন, অঙ্গ সংগঠন সবকিছুতেই। তো স্বাভাবিক কারণে এখানে জামাতের একটা, এবং মনোনয়ন বোর্ডেও আমি যাদেরকে দেখছি তারা সব দাঁড়িপাল্লার ভোটার, ভোট দিয়েছে ওপেনলি দাঁড়িপাল্লাতে, এবং কোন প্রকার কোথাও কোন সংগঠনের পরিচিতি, দলীয় পরিচিতি আছে যাদের দেখেছেন, মানে মনোনয়ন বোর্ডের, মানে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার জেলাতে, তাদের। এখন আমরা তো ছাত্রদল থেকে 80-র দশক থেকে 2বার হলে ভিপি হয়েছি, এরশাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, এবং সেই হিসেবেই বেগম খালেদা জিয়ার সাথে আমার পরিচয়, এবং ওনার স্নেহ, ওনার ভালোবাসা এইসব পেয়েছি। এখন আমার যেটা মনে হয় যে আমি ত্যাগী কম, আমার কষ্ট কম, আমার কন্ট্রিবিউশন কম, বিধায় আমাকে দেয়নি। কারণ ক্রাইটেরিয়া যদি হয় কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস, মামলার সংখ্যা, জেলে যাওয়ার সংখ্যা, তো সেই হিসেবে আনুপাতিক হারে ওনারা বিচার বিশ্লেষণ করে হয়তো পিসিপিআর যাচাই বাছাই করে দেখছে যে আমি তাদের চেয়ে কম স্যাক্রিফাইস করছি, কম কষ্ট করেছি। এই আনুগত্য যাচাই, আনুগত্য, যোগ্যতা বা ত্যাগ, সেটির যাচাই বাছাইয়ের কথা বলছিলেন। আমি গোপালগঞ্জের সুবর্ণা শিকদারের কথা জিজ্ঞাসা করছিলাম। সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী, তাকে নিয়েও খুব আলোচনা হচ্ছে। ফাবিতা হক, তিনিও মনোনয়ন পেয়েছেন। মানে প্রশ্ন উঠছে যে তিনি আসলে, আপনি যে বিবেচনাগুলো বা ক্যাটাগরির কথা, ক্রাইটেরিয়াগুলোর কথা বললেন, তিনি আসলে কি বিবেচনায় হলেন, এরকম কোনো ব্যাখ্যা আপনারা পান কিনা? ধরেন যখন মোজাম্মেল বাবু, যিনি আওয়ামী লীগপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত, জেলে আছেন এখন, তার স্ত্রী যখন সংসদে গেলে তখন অনেকেই সমালোচনা করেছেন যে আসলে মোজাম্মেল বাবু আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, ফলে তার স্ত্রী একটা প্রাইজ হিসেবে সংসদে গেলেন। এখনো অনেকটা এরকম কথা উঠছে, আসলে এরকম কিছু কি? এই ক্ষেত্রে হয়েছে কি, বাংলাদেশে শুধু মোজাম্মেল বাবু না, নাঈম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিন,
উনিও মহিলা এমপি ছিলেন, প্রেস ক্লাবের সম্ভবত নিজেও সাধারণ মানে সম্পাদিকা স্বনামধন্যই মোটামুটি সাংবাদিক ছিলেন। সাধারণ সম্পাদিকা ছিলেন। নাইম নিজার নিজেও পার্টির ফর্ম তুলেছিলেন। তবে আমি জিলুর রহমান সাহেবের টকশোয়ে আমি যাই, আমি তার সে আসলে কোনো দলীয় চেতনার দ্বারা আকৃষ্ট কিংবা এইরকম ভাবে স্ত্রীকে দিবে এটা আমি কখনো আমার কোনো কিছুর ভিতরে প্রকাশ আমি দেখিনি। এখন বাংলাদেশের নির্বাচনটাই ছিল অনিশ্চিত, তো অনিশ্চিত নির্বাচন এবং জামাত ক্ষমতাসীন ছিল। ডক্টর ইউনূস মানে জামাত সরকার ক্ষমতাসীন ছিল এবং কোনোভাবেই ওই ক্ষমতা জামাত ইসলাম ছাড়তে চাচ্ছিলেন না। স্বাভাবিক কারণেই এই নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি জানি না পর্দার অন্তরালে নির্বাচন যাতে হওয়ানোর ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা হয়তোবা ছিল, সেই হিসেবে তার স্ত্রীকে হয়তো দিয়েছেন। আর এই সমস্ত করতে করতেই তখন বাদ পড়ার সংখ্যাটা বেড়ে যায়, আর বাইরের থেকে আসার সংখ্যাটা যখন বৃদ্ধি পায় তখন আলটিমেটলি আমার মতো কম কন্ট্রিবিউশন আলা, কম স্যাক্রিফাইস আলা, কম কষ্ট করা আলাদের বঞ্চিত হতে হয়। আর আমি তো বেসিক্যালি অযোগ্য, আমি ধরে নেব। এতগুলা নীতি নির্ধারণী বোর্ডের ভিতরে যখন হচ্ছে সিলেক্ট করে নাই, তো এটা আমি হচ্ছে নিশ্চয়ই নিজের অযোগ্যতাটাকেই প্রথম নিয়ে আসবো এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমার অযোগ্যতাটা হাতে চোখে আমাকে দেখিয়ে দিল যে এটা অযোগ্যতা। স্পষ্ট কথা বলাটা অযোগ্যতা, জামাতের মুক্তিযোদ্ধার সপক্ষে থাকাটা অযোগ্যতা, 80টা মামলার আসামি হওয়াটা অযোগ্যতা, দিনের পর দিন মাসের পর মাস জেলে থাকাটা অযোগ্যতা, দলের বিপক্ষে কেউ কিছু বললে তাৎক্ষণিকভাবে রিয়াক্ট করাটা এটাও একটা অযোগ্যতা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করাটা একটা অযোগ্যতা। এটা আমার জীবনের একটা নতুন শিক্ষা হলো। আপনি বলছেন আপনি জামাতের রোশানলেও একরকম আছেন, কিন্তু মানে মনোনয়ন তো দিল আপনার দলের লোকরা, মানে এম এ আজিজ আমার অনুষ্ঠানে এসেই বলেছেন যে বিএনপিতে অনেক গুপ্ত জামাত আছে, এমনকি সেটি স্থায়ী কমিটিতেও নাকি আছেন বলে তিনি দাবি করেছেন। আপনিও কি সেরকম কিছু মনে করেন যে আসলে জামাতের প্রভাব বিএনপির সিনিয়র? না, অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আপনি একটা জিনিস দেখেন, যেখানে আমার দলের নীতি নির্ধারণী ফোরামকে আমি মানে অভিযোগ না, বিতর্কিত করব না, কমিটিতে যার স্বাক্ষর, সারা জীবন জামাতের ভোট করছে, দাঁড়িপাল্লার মঞ্চে উঠছে, 18 সালের নির্বাচনে নুরুল ইসলাম বুলবুলকে ভোট দিয়েছে এবং এবারকার ভোটে টাকা পয়সা বিলি বিতরণ থেকে সবকিছু করছে আহ্বায়ক যিনি জেলা বিএনপির। আর আরেকজন ধরেন যে আপনার সদস্য সচিব যিনি, তিনি 98 সালে পৌরসভার মেয়র হওয়ার জন্য দলে যোগ দিয়েছিলেন। বিএনপি ভোট বর্জন করার কারণে উনি স্বতন্ত্র ভোট ধানের শীষের বিপক্ষে করছে এবং 18 সালে সে ওপেন আওয়ামী লীগের মঞ্চে উঠছে এবং 2001 সালের নির্বাচনে হারুন এমপি কে হত্যা প্রচেষ্টা মামলার 1 নম্বর আসামি উনি। রাতের বেলা অ্যাটাক করে প্রায় মেরেই ফেলছিল তাকে, আধা মারা অবস্থায় আমি তুলে নিয়ে আসছি। তো তারা যখন বিএনপিতে পোস্ট পায়, তো তাদের তদবিরকারক তো কেউ না কেউ আছে, এই তদবিরকারক গুলোকে তো চিহ্নিত করতে হবে তারা প্রকৃত বিএনপি না বিএনপিকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে ওনারা এখানে গুপ্ত সুপ্ত অবস্থা চেয়ারে বসে কাগজ কলমের স্বাক্ষর দিয়ে এগুলো করছে। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রেক্ষাপটে তো আমি নিজেই তো সাফার, যে আমি আমার হাজবেন্ডের ভোট 96 সাল থেকে করতে যে ওইখানে কখনই কোনো সংগঠনে থাকা বিএনপি যারা সাংগঠনিক পোস্টে থাকে তারা কখনোই ধানের শীষের ভোট করে না, তারা দাঁড়িপাল্লার ভোট করে। আমার যেই প্রতীক দ্বারা সেই প্রতীক তারা ভোট করে। তো এতে তো আমার বুঝতে সমস্যা হয় না। পরোক্ষভাবে জামাতের স্টার্ট করছে, মিষ্টি বিতরণ করছে, তারা মিষ্টি বিতরণ করছে এমপি না হতে, যে একটা ডিও লেটারের জন্য এখন জামাত অফিসে বিএনপিরা যাবে। একটা এমপিদের তো ওইখানে একটা ধরেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন একটা পরিকল্পিত ম্যাট্রিকুলাস, মানে একটা পরিকল্পিত নির্বাচন হয়েছে ইউনূস গভর্নমেন্টের, পাতানো একটা নির্বাচন। সে পাতানো নির্বাচনে নুরুল ইসলাম বুলবুল এমপি হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কালকে দিনে নির্বাচন হোক, ওর ভোটের পরিমাণ বোঝা যাবে যে ভোট কত পেয়েছে তারা, ঠিক আছে? তো একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের নির্বাচনের এমপি হয়ে তারা যে পরিমাণ শাসন গর্জন আর বটবাহিনীরা যেভাবে আক্রমণ করছে আমাকে, মানে আমাকে সারা জীবন আমার বক্তব্যের কারণে আমাকে বিভিন্ন জায়গায় সম্মেলন, ছাত্র দলের প্যানেল পরিচিতি এবং এমপিদের প্রচার অভিযানে আমাকে নিয়ে গেছে সারাটা জীবন। আর এখন যদি ওরা বলে যে আমার বক্তব্য বিবৃতি দলের জন্য ক্ষতিকর, তার বহিষ্কার দাবি করি। জামাতের বটবাহিনীরা যখন স্টেটমেন্ট দিয়ে বলে
তখন তো আমার ভাবতে অবাক হয় না যে তারা এত বড় দুঃসাহস পায় কোথা থেকে। আমি করি বিএনপি, আমি তো জামাত ইসলাম করি না। তো জামাত ইসলামের বট বাহিনী প্রকাশ্যে বহিষ্কার চায় এবং যে অশালীন কমান্ডস গুলা করে, তো এই কমান্ডসে তো বুঝতে পারি যে ব্যাপকভাবে প্রভাবিত। এবং এই কমিটিগুলো করার যে বিষয়বস্তু, একটা বিএনপি যার শরীরে রক্ত আছে, সে ধানের শীষে ভোট না দিয়ে দাঁড়িপাল্লা কিভাবে ভোট দেয়, দাঁড়িপাল্লা মঞ্চে কিভাবে উঠে? তারা তাদের অতীত ইতিহাস এলডিপি পিডিবিতে হেলিকপ্টারে করে ঢাকায় এসে যোগ দিচ্ছে, এরকম ইতিহাস আছে তাদের। এবং আওয়ামী লীগের মঞ্চে উঠে স্টেট ভোট চাইছে, বক্তৃতার ভিডিও ক্যাসেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি করছে। তা আমি সারা জীবন তো আমাকে দলের ভিতরে যুদ্ধ করতে হচ্ছে, দলের বাইরে যুদ্ধ করতে হচ্ছে, আওয়ামী লীগ জামাতের সাথে ভিতরে যুদ্ধ করতে আপনি কি হচ্ছে। শুধু মানে আপনি বলছেন জামাতের রোশনালে, আপনি কি বিএনপির ভেতর রোশনালে আছেন কিনা? আপনার একটা ফোন আলাপ বেশ ভাইরাল, মানে সেটি আমার একটা ফোন 11 বছর আগে। ভাইরাল, হ্যাঁ 11 বছর 2014 আগে। সালের। হ্যাঁ, এবং এটার একটা ঘটনা আছে। এই ফোন আলাপটা ধরেন যে আপনার এই ফোন আলাপটা হওয়ার পর কিন্তু আমি জেলা বিএনপি সেক্রেটারি হয়েছি, এই ফোন আলাপটা প্রকাশ পাওয়ার পর। এবং সেইটার ব্যাপারে আমি কিন্তু স্ট্যান্ডও নিছি, আদালতে তেজগাঁ থানায় মামলা পর্যন্ত করছি। আচ্ছা। এবং আমি প্রেস কনফারেন্স করে আমার অবস্থানটা আমি ক্লিয়ার করছি, প্রথমত। দ্বিতীয়ত, এটা একটা কাট পেস্ট বক্তৃতা। আচ্ছা, আমি আমার তাহলে বিভিন্ন স্পষ্ট জায়গা হই, থেকে- আমি একটু স্পষ্ট হই। মানে সেখানে ফোন আলাপে যেটা হ্যাঁ। শোনা যায় যে আপনি মানে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের যোগ্যতা, দক্ষতা বা তার মনোনয়ন দেওয়ার রুচি ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছেন। মানে এই বিষয়গুলো মানে তখন তো আর এআইও ছিল না, মানে এটা কিভাবে হয়েছিল তাহলে? না, এআই ছিল না, এটা কাট পেস্ট বক্তৃতা। আচ্ছা। কাট পেস্ট বক্তৃতাটা কিরকম? ধরেন আমি অনেক টকশোয় বলি যে নমিনেশন অশিক্ষিত অযোগ্যদের দেওয়া হয়, এখন ওখানটা অশিক্ষিতটা কেটে নিল। তারপরে ধরেন তারেক সাহেবের সংসদ পার্লামেন্ট থেকে শুরু করে টকশোতে তারেক রহমান সাহেবের নাম অনেকবার উচ্চারিত হলো, তাহলে পাশে তারেক রহমানটা বসাই দিল। তাহলে কি আসলো? আমারই কণ্ঠ যে তারেক রহমান অশিক্ষিত। কাট পেস্ট করে এই বক্তব্যটা ছাড়া হয়েছে। ছাড়ারও একটা রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে সালমান এফ রহমানের সাথে গোলাম মাওলা রনির একটা সমস্যা ছিল। তো গোলাম মাওলা রনির সাথে সমস্যা থাকার কারণে আমি চ্যানেলে একটা বক্তব্য দিছিলাম, এবং যে বক্তব্যটা সালমান এফ রহমানকে কিছুটা দোষারোপ করে আমি দিছিলাম। তারপরে ওনারা ধরেন ডিজিডিএফআই এবং তাদের মিডিয়ার যারা মিডিয়ারও তো কিছু কিছু যন্ত্রপাতি, পরিপক্ক অভিজ্ঞ ব্যক্তিবর্গ থাকে, তখন সংসদ পার্লামেন্ট টকশোর সব কিছু থেকে করে কাট পেস্ট করে একটা বক্তৃতা সুন্দর করে ছেড়ে দিয়ে পরে এটা নিয়ে দলে আলোচনা হয়েছে, ম্যাডামের কাছে গেছে। আমার প্রতিপক্ষ মহিলারা যারা আছেন তারা ঝাড়ু মিছিল করবেন, এটা করবেন সেটা করবেন। তখন ম্যাডাম খুবই বকা দিছে। তো ম্যাডাম বলছে যে তোমরা এই যে ধরো একটা বক্তৃতা, এই কথাটা আমি তো আর্মি পার্সনের বউ, ডিজিডিএফআই রা কি করতে পারে না, এটা আমার চেয়ে তোমরা বেশি অভিজ্ঞ না। তো ডিজিডিএফআই যদি একটা কাট পেস্ট করে একটা বক্তব্য ছাড়ে, তো সেই ছাড়াটাতে কি ওর লয়ালিটি নষ্ট হয়? আর তোমরা মাঠে নেবে হচ্ছে কর্মসূচি দেওয়াটা কি যৌক্তিক হবে তোমাদের? এবং উনি তারপরে ধরেন এটা নিয়ে মেয়েদেরকে, মহিলা দলের যারা নেতৃত্বে ছিল অতি উৎসাহী ছিল, তারা এটা একটা ইস্যু হিসেবে দাঁড় করানোর জন্য তাদেরকে যথেষ্ট বকাঝকা দিয়েছে। এবং আমাকে সাথে নিয়ে গোটা নর্থ বেঙ্গলের বেগম খালেদা জিয়া যেখানেই গেছেন, বগুড়াতে, রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, সব জায়গায় আমাকে সাথে করে নিয়ে গেছে এবং মিটিং মিছিলে অংশগ্রহণ উনি আমাকে করিয়েছেন। আপনি কি বর্তমানে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মিস করছেন? এই বক্তৃতাটা জামাত ইসলাম ছাড়ে, ঠিক আমার যখন পার্টির কাছ থেকে কোনো কিছু ধরেন ডাইরেক্ট নমিনেশন চাইলাম, তখন তারা এই বক্তৃতাটা ব্যাপক বাজাইছে। তারপরে এই মহিলা এমপির আমি যখন ফর্মটা ফিল আপ করছি, তখন দেখি এটা ব্যাপকভাবে তাদের পেজ থেকে তারা বাজাচ্ছে, একবার নুরুল ইসলাম বুলবুলের পেজ থেকে এটা বাজাচ্ছে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এখানে যে একটা, তারপরে দেখবেন ওই বক্তব্য পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম খালেদা জিয়ার তার 15 দিন পরে একটা ছাড়ছে। তারপরে মহাসচিবের সাথে তারেক রহমান সাহেবেরও একটা ছাড়ছে, এরকম ছাড়তে আছে। এখন এইটা 11 বছর আগের একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি যদি মনে করেন যে আমার পার্টির প্রতি লয়ালিটি, আমি যদি পার্টির বিরুদ্ধচারণী করব, কোনো বিষয় নিয়ে আমার আক্ষেপ থাকে এবং আমি এই দলটা আর করতে চাই না, এরকম যদি মনে হয়, তা আমি তো প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করেই করতে পারি। কিন্তু আমার জীবনে কোনো ঘটনা আছে কি যে পার্টির প্রতি আমি লয়াল না, কি পার্টির প্রতি আমার রেসপেক্ট নাই, আমার আনুগত্য নাই? আনুগত্য না থাকলে আমি জীবনে যে ঝুঁকিগুলো নিছি, এই ঝুঁকিগুলো অনেক মহিলারাই নেয়নি। অনেক মহিলা মামলার আসামি হয়েছে কিন্তু একদিনও জেলে যায়নি।
তারা কেমনে 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 সরকারের সাথে নেগোসিয়েশন করে কায়দা কানুন করে তারা ঠিকই টিকে গেছে। এই কায়দা কিন্তু কানুনটা আমি কি করে হয় একমাত্র আসলে? এই কায়দা কানুনটা কি করে হয়? কায়দা কানুন আওয়ামী লীগের বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের আছে তারা সেখানে আলাপ আলোচনা করে কায়দা কানুন পুলিশ টুলিশকে ম্যানেজ ট্যানেজ করে যেভাবে হোক তারা কিন্তু সারেন্ডার করেনি, এবং তারা আচ্ছা, আচ্ছা। তাদেরকে পুলিশ ধরেও কিন্তু আনেনি, তারা জেলেও কিন্তু যায়নি। হুম। ঠিক আছে। আর পরিবারে 2টা পোস্ট দেয়া হবে না, 2জনকে দেয়া হবে না, এটা ক্রাইটেরিয়া ছিল। আমি যখন নমিনেশন চাইছিলাম তো সারা জীবনই এটা আমার ক্রাইটেরিয়া। তো তারপরে তো ছেলেদের বেলায় এটা ক্রাইটেরিয়া না, মেয়েদের জন্য। এই জন্য তারপরে সংরক্ষিত আসনেও দেখেন যারা 3জন অন্ততপক্ষে সরাসরি নির্বাচনে নমিনেশন ছিল তারা ফেল করছে, করার পর ওনাদেরকে দেওয়া হয়েছে সংরক্ষিত আসনে। এখন দলের বিবেচনা তারা হয়তো সর্বোচ্চ মেধা যোগ্যতা এবং কন্ট্রিবিউশনের অধিকারী, যার কারণে তাদেরকে নিয়ে কোথাও না কোথাও রাখাটা দলের জন্য ফরজ কাজ। তো ফরজ কাজ দল করলে সেটার প্রতি তো আবার আনুগত্য, সম্মান এবং মেনে নেওয়া মানসিকতা তো আছে এবং থাকবেও সেটা। আচ্ছা, আপনি এটা মেনে নিচ্ছেন। খুবই ভালো কথা। কিন্তু আপনি মানে দল কেন তাদেরকে অপরিহার্য মনে করছে সেটির কি ব্যাখ্যা আপনার কাছে স্পষ্ট? আমার কাছে ব্যাখ্যা স্পষ্ট হয়ে তো লাভ হবে না। দলের কাছে ব্যাখ্যা চাইতে হবে, যারা নীতি নির্ধারক, যারা প্রেস মিডিয়ায় ইয়ে করে যে তাদেরকে কেন দেওয়া হয়েছে, তাই না? এটা আমার বলাটা খুব ডিফিকাল্ট। আর হয় কি যে আমাদের মতো মেয়েরা যারা ছাত্র রাজনীতি করে আসছে, পুরুষের সাথে পায়ে পা মিলায় হেঁটে আসছে, মিছিল করে আসছে, স্লোগানের কণ্ঠ মিলাইছে, গোটা বাংলাদেশে লোকাল বাসের হ্যান্ডেল ধরে এরশাদ বিরোধী আন্দোলনের অংশীদার হয়েছি। তো সেই পাপিয়া যখন ডাইরেক্ট ইলেকশনে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে ব্যারিকেড হয় হাজবেন্ডের নমিনেশন, কিন্তু অনেকের ক্ষেত্রে তার এটা ব্যারিকেড হয় না। 2008 সালে আমি নমিনেশন চাইছি, আমাকে দেওয়া হয়নি, কিন্তু শিরিন সুলতানা এবং খায়রুল কবির খোকনকে দেওয়া হয়েছে। তাহলে তারা, আমি নিঃসন্দেহে বিশেষ যোগ্যতা আছে, যে যোগ্যতার অধিকারী আমি নই, এটা আমাকে বুঝতে হবে এবং এটা আমাকে মানতে হবে। ঠিক আছে। তো এখন তাদের কাছে দল কেন মানে জিম্মি কিংবা আপনি কেন দিতে বাধ্য, এটা দলই বলতে পারবে। আমি তো আর সামান্য একটা সমর্থক কর্মী, এর বেশি তো আমার পজিশন নাই। আচ্ছা। আর আরো নীতিবিদ একজনকে নিয়ে কথা না। হচ্ছে। আরো একজনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। সেটি হচ্ছে ছাত্রদল নেত্রী মানসুরা আলম। বয়সে তরুণ। মানে অনেক হেভি ওয়েটদেরকে পেছনে ফেলে, আপনাদের মতো অভিজ্ঞ অনেককে পেছনে ফেলে তিনি মনোনয়ন পেয়েছেন। আ এটা সম্পর্কে আপনার কি মন্তব্য? এখানে হচ্ছে কি দেখেন, এটা আসলে বলতে গেলে তো আমি নীতি নির্ধারণী ফোরামের প্রতি আস্থা, সম্মান এবং তারা যেটা করবেন মেনে নেব বলে আমি অফিস থেকে বেরোয় সাংবাদিকদেরকে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করছি। এখন এগুলো হয় কি যে সংরক্ষিত আসনে ব্যক্তি চয়েস, নেতাদের ব্যক্তি চয়েসের সুযোগ থাকে, তাদের প্রমোট করার সুযোগ থাকে। ঠিক আছে। তো সেই সুযোগগুলো হয়তো সদ্ব্যবহার করছে। আর এখানে একটা জিনিস যে এই আপনার 2000 পরের যে ছাত্র সংগঠন, বেসিক্যালি শিক্ষা 2000 পরে মানে 8-এর পরে যে ছাত্র সংগঠনগুলি, এগুলি আসলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তো কোনো অ্যাক্টিভিটি রাখার মতো সুযোগ কিংবা পরিবেশ হয়ে ওঠেনি আওয়ামী লীগের আমলে। তখন এরা পার্টি অফিস কেন্দ্রিক ঘোরাফেরা, ওঠা বসা, নেতা কেন্দ্রিক যোগাযোগ, তারপরে মহানগরের যে কমিটিগুলি সংগঠন অ্যাক্টিভিটি যেগুলো হতো, কর্মসূচি, সেগুলো তো তাদের অংশগ্রহণ। আর আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ঢাকা মহানগরীর কর্মকাণ্ডে তো আমরা কেন্দ্রীয় যারা তারা অংশগ্রহণ মহানগরীটা করি না, কেন্দ্রীয় প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলো আমরা করি। আর মহানগরীতে যে বসার জায়গা নাই, একটা মাটিতে যে বসে থাকতে হয়, বক্তৃতা শুনতে হবে নেতাদের, কেন্দ্রেও তাই, কারণ আমাদের এমন কোনো পদ পজিশন নাই বক্তব্য দেওয়ার মতো। দিছি যখন এমপি ছিলাম, এমপির কারণে ম্যাডাম সবাইকে আমাদের 5জনকে বক্তৃতা দেওয়াতো যে কোনো মিটিংয়ে। তো এমপিশিপ যখন শেষ হলো, তারপরে 14 সালে তো আর ভোটে যায়নি বিএনপি, তখন স্বাভাবিক কারণে সেই সুযোগগুলো আমার জন্য হাতছাড়া, যে আমরা বক্তৃতা দিতে পারিনি। ঠিক আছে। তো এইসব করে, আর আপনি একটা জিনিস চিন্তা করেন যে ডিজিডিএফ একটা বক্তব্য ছাড়লো, একটা বক্তব্য কাট পেস্ট করে ছাড়লো। তো এই কাট পেস্ট বক্তব্যটা আবার জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্টির যদি প্রধান ক্রাইটেরিয়া হয়ে যায় আমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তাহলে এই বিষয়টাকে মানে নিতান্তই মর্মান্তিক, এবং যারা করেছে তাদের উদ্দেশ্য সফল হলো,
যারা করেছে তারা তো আমার ব্যক্তি ইমেজকে বিতর্কিত করার জন্য, কারণ পার্লামেন্টে তখন আমি আচ্ছা, আওয়ামী লীগের চোখের দিকে এই তাকায় কথা বলতাম। কলটা মানে ফাঁস হওয়া এই কল রেকর্ডটা ভাইরাল যেটা, সেটা আসলে তার মানে বিএনপি খুব আমলে নিচ্ছে এবং সেটার উপরে আপনাকে জাজ করছে। আপনার প্রশ্ন মাফিক তো সেটাই আপনি যেহেতু প্রশ্ন তুললেন, হুম, সেই প্রশ্ন মাফিককে আমি বলছি যে যদি আপনার প্রশ্নটা সত্য হয় যে আমলে নিচ্ছে, এবং যখনই একটা কিছু পাওয়ার আসে তখনই জামাতের পেজ থেকে এগুলো ছাড়া হয়, ব্যাপক আকারে ভাইরাল করার চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে গলার সাথে আর মিল নাই। এখন তারা এটা এমন ভাবে বানাচ্ছে যে এটার কণ্ঠের সাথে দেখবেন কোনো মিল কিন্তু আর আমার নাই এটার সাথে। প্রথম যারা কাট পেস্ট করে করছিল সেখানে কণ্ঠটা তাও কিছুটা বোঝা যাচ্ছিল, কিন্তু এখানে আর সেটা নাই। এখন এই যে আমি এখানে টকশো করছি, এখন এখান থেকে আপনি কাট পেস্ট করার সিস্টেমটা সবসময় থাকে জোড়া লাগানো, ঠিক আছে? আমরা কম্পিউটার যারা চালাই সেখানে সবসময় কিন্তু কাট পেস্টের জায়গাটা থেকেই যায়। তো বক্তৃতা কাট পেস্ট করে জোর দেওয়া এটা তো কোনো বিষয়ই না, আপনি বলছেন ব্যাপারই কাট না। পেস্ট করা। আর এইটাই যদি আমার ভাগ্য, মানে আপনার প্রশ্ন মাফিক এইটাই যদি আমার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে একমাত্র চাবিকাঠি হয়ে থাকে, তাহলে আমি মনে করবো আমার দল আমাকে ডেকে স্পষ্ট করে বলবে যে ওটাই হচ্ছে তোমার ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। তুমি যদি ফাঁসির কাজটিও ঝুলে যাও, কিচ্ছু ওইটা মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমার নিজেরও তো বোঝার ব্যাপার আছে, তাই না? আমাকে তো বুঝ দিতে হবে, এটাও তো একটা বোঝার ব্যাপার। আর আরেকটা জিনিস, আমি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। আমি যেভাবে রিয়াক্ট করি স্বাধীনতা বিরোধী চক্রকে, অনেক মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তিরা এভাবে রিয়াক্ট করে না। এই রিয়াক্টটা খারাপ লাগে অনেকের। তারপর আমি একটু স্পষ্টবাদী হওয়াটা আবার একটা সংসদেও আপনার তুখোর বক্তব্য, যখন আপনি এমপি ছিলেন তখন সংসদেও আপনার তুখোর বক্তব্য শোনা যেত। কিন্তু ওই যে এমপি থাকা মানে সংরক্ষিত এমপির কাজটা আসলে কি, এটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। আসলে হচ্ছে কি, খারাপ ভাষায় বলতে গেলে বলতে হবে এটা ভাতা খাওয়া, ভাতাটা বেতনটা নেওয়া, আর বেসিক্যালি কোনো কাজ নাই। কারণ এই সব জায়গায় সংরক্ষিত আসনের এমপিদের সাথে নির্বাচিত এমপিদের কাজের আকাশ আর জমিন পার্থক্য। তবে এইটা একটা জিনিস দেখেন, এটা মেয়েদের যোগ্যতাটাকে নষ্ট করছে এই সংরক্ষিত আসনটা। তখন ব্যক্তি চয়েস, ব্যক্তি পছন্দ, কার সাথে মানে নেতৃত্ব স্থানের ব্যক্তির কাছে কে কয়বার গেল, ঘোরাঘুরি করলো, তারপরে ওনার সমর্থনটা পেল, এইটা একটা মাত্র প্রক্রিয়া। কিন্তু আপনি যখন নির্বাচনে মেয়েদের আসন সংখ্যা বৃদ্ধি করবেন, নমিনেশনের সংখ্যাটা পার্সেন্টেজটা বাড়াবেন, তখন কিন্তু জিতার জন্য কে ক্যাপাবল এই জিনিসটাই দেখা হবে। এবং অর্থনৈতিক সামর্থ্যের ভিতরে মিনিমাম সামর্থ্য কার আছে সেটাও কিন্তু দেখা যাবে। এখন তখন জিনিসটা একটা যোগ্যতা মাফিক জিনিসগুলো পাওয়া হয়। কিন্তু আমাদের নমিনেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সরাসরি নির্বাচনে যে হয় বাবার মেয়েকে, নাহলে স্বামী মারা গেছে তার স্ত্রীকে, এইভাবে আত্মীয় স্বজন যারা পার্টি করতো সেই হিসেবে দিচ্ছে। এখানেও পার্টি করার খুব একটা প্রয়োজন হয় না এবং কন্ট্রিবিউশনের প্রয়োজন হয় না, জেল খাটারও দরকার হয় না, রং পানি খাওয়ারও কোনো একটা প্রয়োজন নাই, রাজপথে ছেলেদের পায়ে পা মিলায় মিছিল করারও খুব একটা প্রয়োজন দেখি না। তবে আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে শেখ মুজিবের শাসনামলে এটা 15টা ছিল, এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল 26 সাল পর্যন্ত, কিন্তু এটা ডে বাই ডে আসন সংখ্যাটা বাড়ছে। তো আসন সংখ্যাটা যখন বাড়ছে তখন প্রত্যেকটা দলেরই যারা নীতি নির্ধারক তাদের ব্যক্তি চয়েসের একটা বিষয় কিন্তু থেকেই যাচ্ছে এখানে। যদিও নমিনেশনের ক্ষেত্রেও ব্যক্তি চয়েসও থাকে, আবার পাশাপাশি ভোটের মাঠে যুদ্ধ করার মতো যোদ্ধা কিনা সেটাও কিন্তু দেখা যায়। তো এটা তো থেকে যাচ্ছে। তবে আমার একটা নারী হিসেবে আমি সারা জীবন যুদ্ধ করছি, যে আমি বক্তব্যের প্রতিবাদ করছি সংরক্ষিত আসনের বিপক্ষে আমার মানসিক অবস্থান। আমি চাই মেয়েরা নিজের পায়ে দাঁড়াক। কিন্তু তবুও তো আবার সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী হন, সেটা কেন, মানে এটার বিপক্ষে অবস্থান? আচ্ছা, এইখানে একটা ব্যাপার বলি, আমি এবার সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী 2008-এও আমি ছিলাম না, আমি ছিলাম হচ্ছে আপনার 2004-এ আর 91 সালে। এছাড়া আমি মনোনয়ন প্রত্যাশী কখনো ছিলাম না। এইবার আমাকে মনোনয়ন প্রত্যাশী হতে হয়েছে। এলাকাতে আমাদের ম্যাট্রিকুলাস ডিজাইনের নির্বাচনের কারণে টোটাল জেলাটাই জামাতের এমপিরা সিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ইউনিয়ন সরকারের সাথে চেয়ে নিয়ে প্রশাসনিক সেটআপ করে তারা জিতছে। স্বাভাবিক কারণে টোটাল জেলার যে দল পার্টির যেটা চাপ, এই চাপের একটা ব্যাপার, তারপরে ধরেন যে
কলেজ টলেজ গুলোতে ডিগ্রি কলেজ সব জামাতের সভাপতি করে একটা মানে বিতিকিচ্ছিরি পরিবেশের তৈরি হয়েছে। তো সেইখানে একটা প্যারালাল একটা সংরক্ষিত আসনের মহিলা এমপিটা হলেও অ্যাটলিস্ট মানুষের এমপির যে ডিও লেটার একটা শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে যেখানে যেখানে এমপি ডিও লেটার প্রয়োজন, তো সেটা মহিলা এমপি যেখানে নির্বাচিত এমপি নাই সেখানে মহিলা এমপি কার্যকর ভূমিকাটা রাখতে পারতো। তো সেই ক্ষেত্রে মানুষের চাপে পড়ে আমাকে এই ফর্মটা তুলতে হয়েছে এবং জমা দিতে হয়েছে। এবং আমি সবাইকে আশ্বস্ত করছি যে তোমাদের কারণে এটা করলাম, বেসিক্যালি আমি মানসিকভাবে এটার বিপক্ষে আমার অবস্থান। এবং আমি অনেকবার স্টেটমেন্টও দিছি, সাক্ষাৎকারও দিছি, সারা জীবনই আমি এটা সাক্ষাৎকার দিই, সারা জীবনই এই প্রসঙ্গটা আমি তুলি যে আমি মেয়েদের সরাসরি নির্বাচনে পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করাটাই এবং দেখাটাই যথোপযুক্ত আমি মনে করি। সেই কারণে আমাকে এবার আমি এটাও একটু প্রশ্ন করতে চাই যে সেই যে সরাসরি ভোটের কথা বলছেন, আপনি বলছিলেন যে আস্তে আস্তে এই সংরক্ষিত সংখ্যাটা কমে আসার কথা ছিল, কিন্তু সেটা বেড়েই গেছে এবং অন্তর্বর্তী সরকারের সময় ঐক্যমত কমিশনে সব দল ঐক্যমতে পৌঁছেছিল যে অন্ততপক্ষে 5% মনোনয়ন দেবে নারীদেরকে, এবং এই প্রস্তাবটাও করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঐক্যমত কমিশনে। কিন্তু দেখা গেল আসলে অনেক দলই, জামাত ইসলাম সহ অনেক দলই কোনো নারী মনোনয়ন দিতে পারে নাই। আর বিএনপি তারা নিজেরা যখন প্রস্তাব করেছিল 5%, তারাও মনোনয়ন দিয়েছে 3.5%, মানে 5%-এর কোটা তারাও পূরণ করতে পারে নাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আর কি, সেটা পূরণ করতে পারে নাই। এটা আসলে কেন? বিএনপি থেকে যোগ্য নারী প্রার্থীর অভাব যারা নির্বাচন করতে পারবে, নাকি আসলে কথা দিয়ে কথা না রাখাটা বিএনপির একরকম অভ্যাস? যেমন এটা জুলাই সনদ যদি বরখেলাপ করে তাহলে জামাত ইসলাম আর এনসিপি সর্বাগ্রে বরখেলাপ করছে। কারণ তারা কোনো নারী প্রার্থী দেয়নি সরাসরি নির্বাচনের ক্ষেত্রে। আর বিএনপি 5%-এর জায়গায় 3% দিছে। তো বিএনপি যখন ঐক্যমত কমিশনে বসতেছেন, বিএনপির পক্ষে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি যখন দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম একবারেই দিবে না তা এবং এনসিপিও দেবে না, স্বাভাবিক কারণে যতটুকু না দিলেই নয়, সেই হিসেবে পিতার উত্তরসূরি হিসেবে, স্বামীর উত্তরসূরি হিসেবে যতটুকু পেয়েছে ততটুকু দিয়েছে। এর 5%ও দিতে পারতো, 5%ও যদি ওই পিতা স্বামীর উত্তরসূরি হিসেবে দিতে চাইতো সেটাও পারতো দিতে, কারণ আরো কিছু বাদ আছে। তো সেই ক্ষেত্রে মনে করলে দিতে পারতো। যেহেতু অন্য দলেরা এটাকে 1%ও কার্যকর করেনি, স্বাভাবিক কারণে বিএনপিতে তাও যতখানি পেরেছে 3.5 আপনি বললেন যে সেটা করেছে, ইচ্ছা করলে আরো করতে পারতো, এটা ঠিক। কারণ অনেক মেয়ে আছে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জিতে আসার মতো। আপনার দলের মধ্যে কি কোনো, মানে আমি কদিন আগে কথা বলছিলাম একজন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত, যার খুব পরিচিত মুখ ঐক্যমত কমিশনের, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এক সময়। তার সাথে একটা কথোপকথনে তিনি বলছিলেন বিএনপির মধ্যে আসলে দুইটা গ্রুপ আছে, একটা সালাউদ্দিন আহমেদের গ্রুপ, একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রুপ। যেহেতু এটা একটা পার্সোনাল কথোপকথন ছিল ফলে আমি নাম ধরে বলছি না, আসলে এরকম কি কোনো ব্যাপার আছে? মির্জা ফখরুল ইসলাম সাহেব যেদিন উনি মহাসচিব হয়েছেন, তো উনি তো কোনো স্বাক্ষর টাক্ষর, কোনো কমিটি গঠন, কোনো কিছুতে উনি কখনো করেননি। এবং উনি একটা নির্জীব নিরীহ মানুষ, উনি কাউকে প্রমোটও করবেন না, কারোর ক্ষতিও করেন না, এই টাইপের লোক। এখানে সার্বিক স্বাক্ষর থেকে শুরু করে বহিষ্কার থেকে শুরু করে সবকিছু অফিসিয়াল রিজভি আহমেদ স্বাক্ষরিতই করা হয়। এখানে সালাউদ্দিন সাহেবের প্রসঙ্গটা আনাটা ঠিক না, কারণ সালাউদ্দিন সাহেব হচ্ছে, আমি দেখিনি অদ্যাবধিকালে যে হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কোনো স্বাক্ষর, কোনো দায় দায়িত্ব উনি হচ্ছে মানে প্রমাণযুক্ত আমি দেখিনি। আমি রিজভি আহমেদকে দেখি বহিষ্কার করা, ওনার স্বাক্ষর, কমিটি গঠন ওনার স্বাক্ষর, কমিটি বাতিল ওনার স্বাক্ষর, বহিষ্কার প্রত্যাহার ওনার স্বাক্ষর। কিন্তু আমি সালাউদ্দিন সাহেবকে আমার চোখে পড়েনি, যেটা চোখে পড়েনি সেটাই বলতে পারবো না। আর সালাউদ্দিন সাহেব আসলে কিছু অহেতুক প্রশ্নের সম্মুখীন করে কিছু অযোগ্য মানুষেরা। এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে সালাউদ্দিন সাহেব খুব মেধাবী একজন মানুষ ছাত্র জীবন থেকেই, এবং উনি একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন, এবং উনি বেসিক্যালি অপহরণ যে হলেন, ওনার ফ্যামিলি এবং উনি অনেক সাফার করছেন। আজকে তা ওনার যোগ্যতাকে কালিমা লেপন করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে। তো যোগ্যতাই, অযোগ্য অযোগ্যই। তো এখন
যারা সমালোচনা করছে তারা তো আসলে ওনার সাথে কোনো কিছুতে পেরে উঠছে না। সংবিধান নিয়ে আলোচনাতেও পেরে উঠছে না, কার্যপ্রণালীর বিধি নিয়ে আলোচনাতেও পেরে উঠছে না। আবার আপনার ঐক্যমত কমিশনের যে জুলাই সনদ, প্রত্যেকটা ধারা উপধারা সবকিছু নিয়ে ওনার সাথে পেরে উঠছে না। এখন একটা যোগ্য মানুষের সাথে পেরে না উঠলেই তখন শিলং অমক তমক এই যে জামাতি স্টাইলের কিছু ট্যাগ লাগানো হচ্ছে, এই ট্যাগটাও আমি খুবই অপছন্দ করি এবং তীব্র ভাষায় আমি তার নিন্দা জ্ঞাপন করি। মেধাবী মানুষকে নিঃসন্দেহে তিনি খুবই দারুণ মেধাবী মানুষ, দারুণ মেধাবী তিনি। তার পুরো ব্যাকগ্রাউন্ড ঘাটলেই সেটা বোঝা যায় তিনি দারুণ মেধাবী। কিন্তু এই যে ট্যাগ লাগানোর কথা বলছেন, শিলং অমুক তমুক ট্যাগ লাগানো হচ্ছে। কদিন আগে একজন তরুণ নেতা রাশেদ প্রধান তিনি বলছিলেন যে শিলংয়ে মানে যখন এই 5ই আগস্টের আগে মিটিং হতো, জুম মিটিং, তখন তিনি নাকি শিলং থেকে জয়েন করতেন, নুডলস খেতে খেতে কথা বলতেন, এরকম আর কি। গুম অবস্থায় কিভাবে জুম মিটিং এ জয়েন করেন, তখন থেকে তাদের মনে এই প্রশ্ন জাগলো। মানে না এটা রাশে খুব বেশি কথা বলে ফেলেছে ছেলেটা, আসলে একটু ইচড়ে পাকা, মানে বয়সের চেয়ে বেশি পাকড়ামিটা দেখায়। জুম মিটিং এ আমরা তো ধরেন কোর্ট করি জুমে, করোনার সময় আমরা সুপ্রিম কোর্ট জুমের মাধ্যমে করতাম। তো জুমের মাধ্যমে যখন করতাম তখন আমার ছবিটা আমার যদি পার্সোনাল কোনো কাজ থাকতো কি কথা থাকতো, তা আমি আমার সাউন্ড এবং ছবিটা তো আমি বন্ধ করে রাখতাম, করে আমি আমার সেই কথাটা কাজটা বাসার কাজের মেয়ের হোক যার হোক তার সাথে আমি কথা বলে তারপরে আমি করতাম। কি অনেক সময় আমার মামলা ধরেন আইটেম পিছিয়ে আছে, আমি জাস্ট জুমের কানেকশন দিয়ে আমার কথা যাতে শুনতে না পাই, জজ সাহেবের কথা যাতে আমি শুনতে পারি, সেইভাবে আমি সেট আপ দিয়ে রেখে দিতাম যে আমি শুনছি, আমি অন্য কাজ করছি। এখন জুম মিটিং এ উনি কেন অ্যাটেন্ড করতে পারবেন না? কারণ উনি তো ওখানে যে মামলার মাধ্যমে ওনাকে যে পাসপোর্ট ছাড়া উনি তো আর নিজের স্বেচ্ছায় যাননি, ওনাকে অপহরণ গুম করে ওখানে ফেলে দিয়ে আসছে। তো ফেলে দিয়ে আসা অবস্থায় যে বর্ডার ক্রসিং উইদাউট পাসপোর্ট, এই মামলা তো উনি সম্মুখীন হয়েছেন এবং সেই মামলা থেকে উনি আইনজীবী নিয়োগ দিচ্ছেন যে পর্যায়ক্রমে স্তর বাই স্তর সেগুলো তো একটা স্টেপ বাই স্টেপ তাকে আগাতে হয়েছে। তো আগাতে থাকা অবস্থায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকা অবস্থায় উনি শিলং এ থাকাটা তো আইনগতভাবে কোনো অবৈধ কোনো কিছু না। খামাখায় এই যে নামের আগে শিলংটা যোগ করে দেয়, তারপরে রয়ের এজেন্টের কথা বলে। দেখেন আমি খুব ছাত্র জীবন থেকে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে সালাউদ্দিন সাহেবকে আমি চিনি, ব্যক্তিগতভাবে আমি চিনি, ব্যক্তিগতভাবে যেহেতু চিনি, এবং আমার হাজবেন্ড যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন, তখন সালাউদ্দিন সাহেবও কিন্তু চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ছাত্র দলের। তারপরে উনি যখন এমপি হন, উনি যখন এপিএস ছিলেন, এপিএস থাকা অবস্থায় আমার ম্যাডাম হচ্ছে আমার বিয়ের সাথে দেয় এবং আমার বিয়েতে সালাউদ্দিন ভাই গেছিলেন। তারপরে এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক সালাউদ্দিন সাহেবকে ম্যাডাম দায়িত্ব দিয়েছিলেন যে বিএনপি ওখানে কখনো জিতে নাই, আর যেহেতু জামাত এমপি ছিল পদত্যাগ করছে, তাহলে ওখানে যতটুকু প্রশাসনিক ভাবে কাজ কাম এটা সেটা উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্কের ভিতরে সম্পৃক্ত করা যায় সেগুলো করবা, দরকার আমি নিজে যাব, নিজে ভিত্তি প্রস্তুত দিব। তো ব্যারিস্টার সালাম তালুকদারও নিজে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজে গেছেন, এবং 96 পার্লামেন্টে আমি এমপি হোস্টেলে থাকতাম শেরেবাংলানগর। প্রতিদিন দুপুরে উনি গিয়াস কাদের চৌধুরী মানে সালাউদ্দিন সাহেব গিয়াস কাদের চৌধুরী আমার হাজবেন্ডের সাথে আসতো এবং আমার বাসায় এসে দুপুরে ভাত খেত। তো আমি ওনার সম্পর্কে খুব ভালোভাবে জানি। যারা এগুলি বলতেছে এগুলো একবারে ভেগ, অপপ্রচার এবং দলের আভ্যন্তরে, মানে সালাউদ্দিন সাহেব একটা ভালো যে পারফর্ম করছেন, দলের ভিতরে সুপ্ত গুপ্ত যারা আছে জামাত ইসলাম সমর্থিত, তারাই তাকে এই সমস্ত ষড়যন্ত্রের কথা ওই তাদেরকে দিয়ে বলাচ্ছে। আমার যেটা তার মানে আসলে আপনার দলের ভিতরে সুপ্ত গুপ্ত জামাত ইসলাম সবখানেই, সব জায়গায় জামাত ইসলাম আমার দল বলে না, জামাত ইসলামের সুপ্ত গুপ্তের হাত বহুত লম্বা। এবং তারা কোথায় সুপ্ত গুপ্ত হিসেবে দায়ী বলেন? ডক্টর ইউনূসের ওখানে কি গুপ্ত সুপ্ত ভাবে ছিল না? আমার ওপেনলিও ছিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যে এপিএস মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, এটা পরে জানাজানি হলো। আমার ডক্টর ইউনূসের যে এপিএস সাব্বির, সেও একটা শিবিরের ক্যাডার এবং শিবিরের একটা ভালো বলিষ্ঠ নেতা। তার বাবা আব্দুস সবুর চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা জামাত ইসলামের নেতা, তার টোটাল পরিবার হচ্ছে জামাত ইসলাম। তো এগুলো তো আসলে পরিচয় গোপন থাকে না।
এখন পরিচয় গোপন থাকে না। এখন আমরা একসাথে জামাত ইসলামের সাথে আইনজীবী ফোরাম করছি, বার কাউন্সিলে নির্বাচন করছি, তারপরে হচ্ছে আপনার জিয়া পরিষদ করছি, তারপরে আমরা ভোটের সময় অ্যালায়েন্স করছি। তো স্বাভাবিক কারণে যখন জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কিংবা তারা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে ইউনিট সরকারের সাথে ভোট ভাগাভাগি করে তারা এই সিট চায় ওই সিট চায়, এগুলা একটা কমিটমেন্টে তারা ইউনিট সরকারের কাছে গেল, তখন তো ধরেন কিছু বেরোইছে, কিছু ওপেনলি বেরোইছে, কিন্তু কিছু তো থেকেও গেছে, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে জেলাওয়ারি। এইরকম অভিযোগ তো বিএনপির বিরুদ্ধেও আছে, বিএনপিরও অনেকেই আসলে মানে এরকম আপনি যেটা মেটিকুলাস বলছেন বা যোগাযোগ করে প্রভাব খাটিয়ে তারা জিতে গেছেন, সুষ্ঠু হয় না। এখন আমি বলি যে বিএনপি আর আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সবসময়, হয় সরকারি দল নাহলে বিরোধী দল। বিএনপির ক্ষমতায় আসার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন হয়, আর অন্য কিচ্ছু প্রয়োজন হয় না। আপনি কি মনে করেন যে ভোট হচ্ছে বিএনপি ফেয়ার ভোট না করে ক্ষমতায় আসছে জামাতের আসার মতো কোনো সম্ভাবনা ছিল? এবং সমস্ত আসন ভিত্তিক বিভিন্ন কমপ্লেন আছে যে বিএনপি এই আসনে জিততো না, হয়তো সার্বিকভাবে বিএনপি যেত, কিন্তু অনেক আসন ভিত্তিক কমপ্লেন আছে। জামাত ইসলাম তো 10টার বেশি সিটে জিতেইনি বাংলাদেশে, 10টার বেশি সিটে জিতেইনি। আপনি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর হিসাবটা করেন, ওখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিতে ফার্স্ট, সেকেন্ড, বিএনপি থার্ড, জামাত হচ্ছে ফোর্থ। তো ওখানে ফোর্থ কে আওয়ামী লীগ, জামাত, বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সব ভোটগুলো ওদের পাত্রে দেখানো হলো। এখন ওই ভোটগুলো কি যদি বেসিক্যালি যেয়ে থাকে, তাহলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো নিশ্চয়ই না ভোট দিয়েছে, হা ভোট তো দেয়নি। তাহলে গণভোট কি পাস করে ওখানে? আপনি হা ভোট কি পাস করে ওখানে? আপনি বলেন, পরিসংখ্যান, হিসাব, তথ্য, উপাত্ত মূলে এখানে এই ঘটনা। আপনি চাঁপাইনবাবগঞ্জে ত্রিপার্টি কন্টেস্টে বিএনপি 30-35-40 হাজার ভোটের ডিফারেন্স জামাত ইসলামের সাথে থাকে। এখন আওয়ামী লীগ ভোট যখন করতে পারলো না, স্বাভাবিক কারণে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সব ভোট গেছে? ভোটাররা যে ভোট দিচ্ছে 1 লক্ষ ভোটার গুলোকে প্রশাসনিক ভাবে দেখানো হয়েছে পার্সেন্টেজ হিসাবে। আপনি যে ভোট, প্রবাসী ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, এবং সমস্ত ব্যালট পেপার গুলো জামাতের বাড়িতে গেল, কিন্তু যারা নিবন্ধন করলেন তাদের ভোটার ব্যালট পেপারটা তো তাদের প্রত্যেকের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা কি গেছে? যায়নি। তাহলে ইউনিট সরকারের কিছু কিছু চাল ছিল যে এই যে প্রবাসী ভোটার দিয়ে পার্সেন্টেজ বাড়ানোটা, আওয়ামী লীগের ভোটার কিছু দেখাই দিয়ে তাদের পাস করানো এবং ভোটের আনুপাতিক হারটা বৃদ্ধি করা। এতে হলো কি, তারা তখন একটা সারা জীবনে, যেখানে তারা সিট বিরোধী দল হতেই পারেনি, জীবনের প্রথম তারা বিরোধী দল হলো। হ্যাঁ, বিরোধী দল হলো। আর এইখানে বিএনপির বিরুদ্ধে জামাত যে কথাটা বলে, প্রমাণ তো নাই। আর বিএনপি তো সারা জীবনই সরকারি দল নাহলে বিরোধী দল, 116 সিটের বিরোধী দল হয়েছিল, কিন্তু জামাত কোনদিন বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দল ছিল? এই ইতিহাস কি আছে? ক্ষমতা যাওয়া তো পরে ছিলই বাকি বিরোধী দল হবার জন্য, যদি কম আসনও পেত বিরোধী দল। ঠিক আছে, যেহেতু জাতীয় পার্টিকে ভোট করতে ওরকম ভাবে তারা ভোট করলো না, আর জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলো, স্বাভাবিক কারণ উপায় নাই সেটা একটা জিনিস, কিন্তু রাতারাতি জামাতের ভোট বেড়ে গেল, এটা আমি বিশ্বাসও করি না। এবং আমার এলাকার যে পর্যালোচনা, সব এলাকাগুলি যেখানে যেখানে জামাত সিট পেয়েছে, সেই পর্যালোচনায় আমি দেখি না এটা একটা ম্যাট্রিকুলাস ডিজাইনে তাদেরকে আসন সংখ্যাটা বাড়ায় গেছে। আপনি বুঝে দেখেন না, ডক্টর ইউনূসের তার জন্য 3 দিন ওয়েট করছে, সরকার গঠন হয়নি বাংলাদেশে। চয়েসই হচ্ছে ডক্টর ইউনূস, বিদেশ থেকে এসে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে, এবং উনি বলছে আমার নিয়োগকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো নিয়োগকর্তাদের কৃতজ্ঞতা ঋণ উনি শোধ করে গেছে। এবং তারপর উনি নিয়োগকর্তারা আবার অভিযোগ করে লন্ডন বৈঠকে গিয়ে ডক্টর ইউনূস আসলে মোড় ঘুরিয়ে ফেলেছেন। লন্ডন বৈঠক নিয়ে আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই সত্য কথাটা, যে লন্ডন বৈঠকে কোনো অ্যালায়েন্স, কোনো কিছু না। জামাত ইসলাম ডিসেম্বরে ভোট করতে চায় না। তো জামাত ইসলাম করতে চায় না কেন? কারণ তারা তখন বিব্রত থাকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে। 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই 3টা মাস তাদের জন্য খুব ক্রান্তিকাল একটা, এবং একটা বিব্রতকর পরিস্থিতিতে ওনারা থাকেন। স্বাভাবিক কারণে ওনারা ডিসেম্বরে নির্বাচন করবেন না, আর বিএনপি ডিসেম্বরে নির্বাচনটা চেয়েছে। পরে বিএনপি কে ছাড় দিতে হচ্ছে জামাতকে নির্বাচনে আনার জন্য, যে ঠিক আছে তাহলে ফেব্রুয়ারিতে করা হোক। তো এইটার মধ্যস্থতা করতে গেলে তো জামাতের প্রতিনিধিত্ব ডক্টর ইউনূস সাহেব করছেন লন্ডনে যে, এবং সেখানে বিএনপি ছাড় দিয়ে নির্বাচনটা হওয়ার জন্য হচ্ছে
ফেব্রুয়ারি নির্বাচনটাতে উনি মেনে নিছেন, কিন্তু এইখানে তো অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। আপনাকে এটা বুঝতে হবে যে কথার কথা আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ রাজনৈতিক সুযোগ পায়, তাহলে জামাত ইসলাম কি সেকেন্ড পার্টি হবে না ফার্স্ট পার্টি হবে, না থার্ড পার্টি হবে, না ফোর্থ পার্টি হবে? এটা বলেন আপনি। কিছু ঐতিহাসিক সত্য আছে যেটাকে মানে কর্দমাক্ত করতে গেলেও করা যায় না। বিএনপি আওয়ামী লীগ ফার্স্ট সেকেন্ড সারা জীবনই হয়েছে, কিন্তু এই ঐতিহাসিক এদের সত্য বাইরে ধরেন জাতীয় পার্টি কিন্তু হয় সংসদে না। আপনার দল মানে সরকারি দল এর তো 2/3 মেজরিটি আইন পাশ করে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটাকে পাকাপোক্ত করে দেওয়া হলো, মানে ঐতিহাসিক সত্যকে কালিমা লেপন করলো বিএনপি। এটা ভবিষ্যৎ আপনাকে বলে দেবে। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার কি কোনো মানসিক পরিবর্তন হয়েছে? উনি যে বাংলাদেশে 15 বছর অপরাধ করছেন, এটা উনি স্বীকার করেন কি? উনি এখনো বাংলাদেশে উনি নিজেকে বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। তো মানুষের হচ্ছে মানসিক যে পরিবর্তন, ন্যূনতম আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা লন্ডনে, আপনার টকশো আমি দেখছি, অনেকের টকশো যারা আসে, তাদের কোনো মানসিক পরিবর্তন, তারা যে অপরাধ করছে, কি অনিয়ম করছে, করাটা উচিত হয়নি, এরকম কোন পরিবর্তন আপনি কি মানে পেয়েছেন? তারা অপরাধ বা ভুল আপনি স্বীকার না পাননি? করলে জনগণের ভোটাধিকার, মানে জনগণ যারা আওয়ামী লীগে ভোট না, দিতে চায় তারা না, ভোটাধিকার পাবে না। এটা আমি বলছি না। যে কোনো জিনিস আপনি যখন শক্ত অবস্থানে থাকে, এটা গলাতে গেলে কিছু কিছু পজিটিভ সাবমিশন থাকতে হয়। যেমন এনসিপি আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের দোসর, জামাত ইসলাম আমাদেরকে আওয়ামী লীগের দোসর, আমরা এগুলো বলেছি। আবার ধরেন ভোটে নির্বাচনের আগেই তারা বলে দিল যে শেখ হাসিনা গেছে ভারত আর বিএনপি পালাবে হচ্ছে লন্ডন, এবং যখন তখন আমাদেরকে দেশ ছাড়া করার হুমকি দিল। আবার ধরেন আমরা ক্ষমতাতেই নাই, নির্বাচনই আসলো না, 1.5 বছরে আমাদেরকে স্বৈরাচার বলে দিল, যে এক স্বৈরাচারের পতন হয়েছে আর এক স্বৈরাচার আসতেছে। এই যে আপনি কথার ভাবটা বুঝেন যে আওয়ামী লীগকে জনাব তারেক রহমানও বগুড়ায় গিয়ে মানে বিরোধী দলকেও স্বৈরাচার বলছেন, স্বৈরাচারীর তাদের মধ্যেও দেখতে পাচ্ছেন স্বৈরাচারী। আপনি তো দেখতে পাবেন। আপনি কেন দেখতে পাবেন না আমি বলি। দেখেন, আমি যেমন 6 মাস জেলে ছিলাম, 80টা মামলার আসামি আমি। আমাদের আইনজীবীরা যারা হচ্ছে আগাম জামিন নিছিল, কোন আইনজীবী সুপ্রিম কোর্টের জেলখানায় যায়নি। একমাত্র আইনজীবী, তার ভেতরে আমি মহিলা, আমি জেলখানায় গেছি ওই একই পলিটিক্যাল মামলায়। ঠিক আছে? তো এখন ধরেন যে যারা যাননি জেলখানায়, তারা এমপি হয়েছেন, স্পিকার হয়েছেন, আর অনেক কিছু হয়েছে। আর আমি জেলখানায় যে কষ্ট করে আমি হচ্ছে ত্যাগী হতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। ঠিক আছে? এখন আপনি মামলার যেটা ব্যাপারে যে ওরা স্বৈরাচার কেন বলবে না তারেক রহমান সাহেব, আপনি একটা জিনিস দেখেন, এই যে ভদ্র মহিলা, একটা মহিলা কি সুমি নাকি নাম, বিবি সুমি ভদ্র মহিলার নাম, সদা সুমি। সদা সুমিকে 54 পুলিশ ধরছে, কারণ সে নর্তকী হর্তকী এই সমস্ত কথাবার্তা বলে ফেসবুকে স্ট্যাটাস কাটপেজ যে করছে, সেটা সে স্বীকারও করছে, মানে ফেস টু ফেসের সাইফুলের কাছে স্বীকার করছে, এবং সাংবাদিকদের কাছে সে বলছে যে আমি এগুলো করছি, স্ক্রিনশট নিচ্ছি, আমার প্রচার করছি আমি, কিন্তু এটা যে এত বড় কিছু হয়ে যাবে এটা আমি জানি না। এখন দেখেন 54 জামিন হবে, ঠিক আছে, কিন্তু 54 আপনি ওইখানে দেখেন পার্লামেন্টের সেদিনকার অধিবেশনের যদি আপনি দেখেন, উনি উল্লাপাড়া থেকে নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম, উনি চিৎকার দিয়ে বলছে সওদা সুমিকে বিকাল 4টার ভিতর ছাড়তে হবে। এটা তো একটা গেল, এবং মামলাটা পার্মানেন্টলি তুলে নিতে হবে। এখন সওদা সুমির নামে সম্ভবত যেটুকু আমি জানছি 54 চালান। এখন 54 উনি যে নির্দোষ, এইটা 7 দিন 15 দিন একটা সময় থাকে, টাইম লিমিট থাকে, যে সেইখানে তার ফাইনাল রিপোর্ট হবে। সে যদি দোষী না থাকে, কি সেইটা যদি দোষ থাকে, তাহলে সেইটা 54 থেকে তখন একটা সেকশন, সিআরপিসির একটা তথ্য প্রযুক্তির একটা সেকশনে মামলাটা যাবে, স্তরটা চেঞ্জ হবে। কিন্তু জামিন সেটা এক জিনিস আছে, কিন্তু মামলা 24 ঘন্টার ভিতরে তুলে নিতে হবে। তাহলে এইটা কি পুলিশের কাজে হস্তক্ষেপ না? এখানে কি আইনকে সঠিকভাবে চলতে দেওয়ার প্রবণতার বহির্ভূত কথা কি রফিক বলে নাই, মাওলানা রফিকুল ইসলাম, মেম্বার অফ পার্লামেন্ট? তাহলে এই যে অ্যাটিটিউড গুলো একবারে তো শেখ হাসিনা ওদের মতো অ্যাটিটিউড। এবং আপনি একটা জিনিস দেখেন যে এইখানে জাতীয় ইস্যুতে দুই পক্ষের হুইপ আছে, দুই পক্ষের হুইপ পেলে আলোচনা করবে তেলের দাম, এটা তো আর সরকার বাড়ায় নাই। যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ সারা পৃথিবীতে বাড়ছে, সেই সাফারিংসটা আমাদের হচ্ছে, কিন্তু ওনাদের ব্যক্তিগত, আমি গাড়িতে আসলাম না বাসে আসলাম, হেঁটে আসলাম, এই যে এগুলি কথাবার্তা। তারপরে যখন সরকার জেলায় জেলায় তেলের পাম্পে বলছে যে উইদাউট
ড্রাইভিং লাইসেন্স, উইদাউট হেলমেট, উইদাউট রেজিস্ট্রেশন মোটরসাইকেলকে তেল দেওয়া যাবে না। আমার চাঁপাইনবাবগঞ্জে ওখানকার জামাত ইসলামের এমপি যে বলছে পুলিশ কি এটা করতে পারে নাকি, পুলিশের এটা এখতিয়ার বহির্ভূত, তাহলে আপনি সমাধানটা কাকে দিয়ে করবেন? তাহলে জামাত ইসলামের যারা এমপি এবং বিএনপি যারা এমপি হয়েছে তারা তাহলে পেট্রোল পাম্প পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে, এবং তারা দায়িত্ব নিতে গেলে তখন ওইখানে কি পাবলিক সেন্টিমেন্টটা কোন দিকে যাবে, জনরসে পড়বে কিনা আপনি বলেন? এখন একটা মোটরসাইকেল 5টা পাম্প গুলে 20 লিটার তেল নিচ্ছে, নিয়ে সেটা 500 টাকা লিটার করে গ্রামে যে বিক্রি করতেছে। এখন এই ব্যবসাকে প্রাধান্য দিতে হবে না প্রকৃত যার যতটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে? এখন এইটা তো অর্থনীতিটা তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনীতি, এইটার সাথে তো এই ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকের ঋণ প্রধান অর্থনীতি, এইটার জন্য তো বিএনপি দায়ী না। 2 মাসে ইউনূস সরকার যেটা করে গেছে শেখ হাসিনার চেয়েও খারাপ কাজ করে গেছে, আর 2 মাসে এই দুইটা সরকারের খারাপ কাজ সামাল দেওয়ার মতো বিনিয়োগ বলেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সবকিছু মিলায় মিশায় আমরা শূন্যের কোঠা অবস্থান করছি। এখন এই শূন্যের কোঠাটা বিরোধী দলকে বুঝতে হবে, সরকারি দলকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে, সুশীল সমাজকে বুঝতে হবে যে এইটা কোনো বিএনপির পার্সোনালি ক্রিয়েট করা কোনো বিষয় কিন্তু না। এই জিনিসটা তো বোঝার ব্যাপার আছে। অনেক ধন্যবাদ আসিফ হাশেম পাপি, আপনি অনেকগুলো অভিযোগের কথাও বললেন, অনেকগুলো ব্যাখ্যা আপনার কাছে শুনলাম এবং অনেকগুলো অভিযোগও এর পর শুনলাম। অনেক ধন্যবাদ, সামনে নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।